স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ফারহাত আসতিম। এবার জানাবো খবরের বিস্তারিত। জীবন যন্ত্রণা সইতে পারলেন না, নানা চাপে শেষ পর্যন্ত নিজেকে হননের পথ বেছে নিলেন পটুয়াখালীর দুমকিতে ধর্ষণের শিকার জুলাই শহীদের সন্তান লামিয়া। রাজধানীর মোহাম্মদপুরের বাসায় গলায় ফাঁস দেন তিনি। হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়। সেখানেই ছুটে আসেন বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দাবি করেন জড়িতদের সর্বোচ্চ বিচার। লামিয়া আক্তার নিজের জীবন দিয়েই জননিরাপত্তাকে দাঁড় করালেন প্রশ্নের মুখে। গেল 17 মার্চ ধর্ষণের শিকার এই শিক্ষার্থীর চরম অনিশ্চয়তায় বেছে নিলেন মৃত্যুর পথ। শনিবার রাতে রাজধানীর শেকেরটেকের বাসায় নিজেকে হননের পথ বেছে নেন লামিয়া। যদিও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে, সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এমন করুণ ঘটনায় ভেঙে পড়েছেন লামিয়ার পরিবার ও স্বজনরা। জানান মানসিক ট্রমা আর আসামি পক্ষের লোকজনের হুমকি তার আত্মহত্যার কারণ। এসে দেখছে দরজা আটকানো, তারপর ভাঙ্গে তারা সবাই বের করে আনছে। মেডিকেল নিয়ে আমার ফোন দিয়েছে, আমি মেডিকেল আসছি এতটুকু। শনিবার সন্ধ্যায় লামিয়ার সঙ্গে সবশেষ কথা হয় জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তাদের। আশ্বস্ত করা হয় তার বিচার ও নিরাপত্তার বিষয়ে। তাতেও ফেরানো যায়নি তাকে। বিভিন্নভাবে তাকে মেন্টাল কাউন্সিল ডাক্তার নিয়োগ করে মেন্টাল কাউন্সিল করছিলাম, এবং ইভেন আজকে সন্ধ্যাবেলাতেও আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি টিম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার সাথে দেখা করে এসেছে। লামিয়ার আত্মহত্যার ঘটনায় হাসপাতালে ছুটে আসেন বিএনপি নেতাকর্মীরা। প্রশ্ন তোলেন জননিরাপত্তা নিয়ে, দাবি করেন জড়িতের শাস্তির। আজকের এই সরকার এই জবাবটা কি দেবে, আসলে এটা বলার কোনো ভাষা নাই। শুধু এটাই বলবো, লামিয়া যাতে এইভাবে নিজের লজ্জা ঢাকার জন্য নিজের গলায় ফাঁস না নিতে হয়, নিজের জীবন দিতে না হয়, অন্তত এই সরকার যে কয়দিন আছে সেটা নিশ্চিত করুক। হাসপাতালে আসেন এনসিপি নেতাকর্মীরাও। লামিয়ার মতো এমন যাতে কারো জীবনে না ঘটে সেজন্য প্রকাশ্যে ফাঁসির দাবি তোলেন। এদের ফাঁসি কার্যকর করতে হবে এবং এটা মানুষের সামনে আসলে দৃশ্যমান হতে হবে। সেটা যদি সামনে উন্মুক্ত জায়গায় করতে পারে, উন্মুক্ত জায়গায়, না পারলে সেটার ছবি বা ভিডিও ফুটেজ মানুষের চোখের সামনে আসা উচিত। জুলাই আন্দোলনের শহীদ জসিমউদ্দিনের কন্যা লামিয়া 18 মার্চ পটুয়াখালীর দুমকিতে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে ধর্ষণের শিকার হন তিনি। মামলা হলে গ্রেপ্তার হয় 2 আসামি, যারা কারাগারে রয়েছে। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। জীবন যন্ত্রণা সইতে পারলেন না, নানা চাপে শেষ পর্যন্ত নিজেকে হননের পথ বেছে নিলেন পটুয়াখালীর দুমকিতে ধর্ষণের শিকার জুলাই শহীদের সন্তান লামিয়া। এ নিয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টির সাথে। বৃষ্টি, আমরা জেনেছি লামিয়ার মরদেহ এখন হাসপাতালে, এরপর পোস্টমর্টেমের কথা রয়েছে। তার পরের কর্মসূচি কি জানাবেন আমাদের? ধন্যবাদ। আমরা যেমনটা জানি যে পোস্টমর্টমের কথা রয়েছে লামিয়ার মরদেহের, কিন্তু এখন পর্যন্ত সেই পোস্টমর্টমের নিশ্চিত তথ্য আমরা পাইনি যে কখন সময় নির্ধারণ করা হবে পোস্টমর্টমের। তবে যারা আছেন মর্গে, আমরা ঘুরে এসেছি সেখান থেকে, তারা বলছেন যে এতটা সময় কালকের রাতের ঘটনার পরে এখন পর্যন্ত পোস্টমর্টম যেটা ময়নাতদন্ত সেটা হয়ে যাওয়ার কথা, চলে আসার কথা, কিন্তু এখন পর্যন্ত কালক্ষেপণ কেন করা হচ্ছে সেটা বলা যাচ্ছে না। এই মুহূর্তে হসপিটালে রয়েছে তার মরদেহ। যদি আরেকটু বলতে চাই, এখানে যারা আছেন পরিবার সূত্র এবং প্রতিবেশী যারা আছেন তারা কিন্তু বারবার একটা কথা বলছেন যে আসামি গ্রেপ্তার হয়নি, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পেয়েছি কর্মকর্তা যারা আছেন, তদন্ত কর্মকর্তা, সংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট থানাধীন, তারা কিন্তু বলছেন যে আসামি গ্রেপ্তার করা হয়েছে, আসামি কারাগারেই আছেন। আসলে এক ধরনের বিক্ষোভ দেখা যাচ্ছে মানুষের মুখে, তাদের চোখে মুখে দেখা যাচ্ছে। তারা বলছেন, দাবি করছেন যে আসামিদের সঠিক কিন্তু বিচার করা হয়নি। সবকিছু মিলিয়ে এখন এই বিচারিক কার্যক্রম কি হবে, আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য কিন্তু তারা আহ্বান করছেন। এর মধ্যেই আমরা যতটা জানতে পেরেছি যে মূল আসামি যারা, তারা নাকি ধরাছোঁয়ার বাইরে, এমনটা কিন্তু পরিবারের সদস্যরা বলছেন। তবে সকলেই আশা করছেন যে আইনশৃঙ্খলা বাহিনী এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, সরকার
পর্যায়ে যারা আছেন, আমরা জানি এনসিপি বিএনপির নেতাকর্মীরা রাতেই কিন্তু এসে দেখে গেছেন। তারা আশ্বস্ত করেছেন যে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হবে, তদন্ত করা হবে, সেটা মানুষের কাছে তুলে ধরা হবে। তবে এটা খুবই দুঃখজনক যে জুলাই বিপ্লবের শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়া, সে কিন্তু সংঘবদ্ধ ধর্ষণের শিকার, পাশবিক নির্যাতনের শিকার হয়ে কিন্তু নির্মম আত্মহননের এই পথ বেছে নিয়েছেন, যেটা খুবই দুঃখজনক। ফারা, এই ছিল সোহরাওয়ার্দী থেকে আমার কাছে। বৃষ্টি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চাইলে সুন্দরবন কিংবা বান্দরবান যাকে যখন খুশি সেখানেই বদলি করতে পারে আইন মন্ত্রণালয়। আর মন্ত্রণালয়ের এই সীমাহীন ক্ষমতার নেপথ্যে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ। এমন মত দিয়ে আইনজীবীরা বলছেন, বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার আগে রাষ্ট্রপতিকে দেয়া অবারিত ক্ষমতার সংশোধন প্রয়োজন। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ, যেখানে বলা হয়েছে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরের ক্ষমতা সহ শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকিবে এবং তিনি সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে তা সম্পাদন করিবেন। আইনজীবীদের মতে স্বাধীনতার পর ৫ দশক রাষ্ট্রপতিকে দেয়া ১১৬ অনুচ্ছেদের ক্ষমতা কাজে লাগিয়ে অধস্থন আদালতকে নিয়ন্ত্রণ করেছে প্রতিটি সরকার। যখন যে সরকার থাকে তারা নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার উপর আস্থা রাখতে পারেন না। আমরা এরকমও দেখেছি গভীর রাতে আদালত বসিয়ে সাজা দেয়া, একটি মামলার উপর দিক থেকে ওহী নাজিল হওয়া এবং বদলির ক্ষেত্রে সুন্দরবনে বান্দরবনে পাঠিয়ে দেওয়া, ইচ্ছা অনুযায়ী ব্যবহার করা, এই যে খড়গহস্ত, এই খড়গহস্ত আইন মন্ত্রণালয়ের হাতে রয়ে গেছে। এমনও আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের জিএ কমিটির মাধ্যমে সুপারিশ পাঠানো হয়েছে যে এই ১০ জন জজকে অমুক জায়গায় ট্রান্সফার করো আর এই ১০ জনকে অমুক জায়গায় করো। তখন মিনিস্ট্রি যাদেরকে পছন্দ হয়েছে ওনাদের ফাইলটা প্রসিড করেছে ২৪ ঘন্টা ৪৮ ঘন্টা পরেই, আর যাদেরটা পছন্দ হয় নাই তাদের ফাইল ৬ মাসেও প্রসিড করে নাই। এদিকে দ্রুত আলাদা সচিবালয় প্রতিষ্ঠার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি। তবে ১১৬ অনুচ্ছেদ বহাল রেখে পৃথক সচিবালয় বিচার প্রার্থীদের কতটা সুফল দেবে তা নিয়ে সংশয়ে আইনজীবীরা। মোরওভার 116 লিগালি একটা বার, যেহেতু রাষ্ট্রপতির অধীনে, রাষ্ট্রপতি যেহেতু সরকারের যারা ক্ষমতায় থাকেন তাদের সঙ্গে লিঙ্ক থাকে এবং যেহেতু মিনিস্ট্রির অধীনে রাষ্ট্রপতির নামে তারা কাজটা করেন, সেক্ষেত্রে আমি মনে করি যে 116টা অবশ্যই একটু প্রতিবন্ধকতা হয়। ১১৬ অনুচ্ছেদই মূল বাধা, কারণ ১১৬ অনুচ্ছেদে বলা হয়েছে যে সকল দায়িত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকবে। রাষ্ট্রপতি এটা রুলস অফ বিজনেসের আওতাধীন করে আইন মন্ত্রণালয়কে এই ক্ষমতা দিয়েছেন। ১১৬ দূর হয়ে গেলে ইমিডিয়েটলি সুপ্রিম কোর্টের ভিন্ন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা দরকার এবং হবে বলে আমি মনে করি। এমন বাস্তবতায় ১১৬ অনুচ্ছেদের বৈধতা নিয়ে রিট করেন ১০ আইনজীবী। শুনানি নিয়ে রুল জারির পর পরিবর্তন হয় আদালত। বর্তমানে একটি দ্বৈত বেঞ্চে চলমান রয়েছে সেই রুলের শুনানি। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বৈশাখের মাঝামাঝি এসে ভিন্ন মাত্রা পেয়েছে গরম। রাজশাহী বিভাগ সহ ১১ জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গ্রীষ্মের প্রখর রোদ নাভিশ্বাস তুলছে মানুষের। বাতাসে আর্দ্রতা কম থাকায় গরমের কষ্ট আরও বেড়েছে। তবে এই তীব্র গরমের মাঝেও কোথাও কোথাও কুয়াশার দেখা মিলেছে। আবহাওয়া অফিস বলছে তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরও কয়েকদিন। এ সময়ে রাজশাহী বাদে অন্য বিভাগগুলোর কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। চৈত্রে এবার প্রকৃতি অন্য বছরের তুলনায় কিছুটা শীতল থাকলেও বৈশাখের দ্বিতীয় সপ্তাহে এসে রূপ পাল্টেছে। বিভিন্ন এলাকায় শুরু হয়েছে তাপপ্রবাহ। রাজশাহী বিভাগের সবকটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। তবে রাজশাহী জেলায় গরমের তীব্রতা একটু বেশি। শনিবার মৌসুমের সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। প্রখর রোদ আগুনের হলকার মতো বিঁধছে শরীরে। তাপমাত্রা এখন একটু বেশি, বাড়ির শিশুরা অসুস্থ হয়ে যাচ্ছে। তীব্র গরমে আর টিকা যাচ্ছে না। রাজশাহীর অবস্থা খুবই খারাপ। কাজ কাম নাই, ঢিল কাজ, লোকজন নাই, রোদের কেনে ধরেন, ভাড়া উঠে সেরকম হয়েছে না ধরেন রোদে। গরম থেকে রক্ষায় সুযোগ পেলেই বিশ্রাম নিচ্ছেন পথচারী ও শ্রমিকরা। সুপেয় পানি, খাবার, স্যালাইন ও জুস নিয়ে তাদের পাশে বিভিন্ন সংগঠন। শ্রমজীবী মানুষ, যারা খেটে খাওয়া মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। ছাত্র দলের পক্ষ থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এটা ধারাবাহিক কর্মসূচি।
মৃদু তাপপ্রবাহ বইছে চুয়াডাঙ্গার ওপর দিয়েও। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 36.7 ডিগ্রি সেলসিয়াস। অসহনীয় গরমে ছড়িয়ে পড়ছে নানা রোগ। এই তাপমাত্রাটা সকাল থেকে প্রায় 5টা-6টা পর্যন্ত থাকছে আর কি। মানে সূর্য ডোবার পরে একটু যদি স্বস্তি হয়। চুয়াডাঙ্গা যেমন শীতও পড়ে, এই গরমের সময় গরমও পড়ে ভাই, বাংলাদেশের রেকর্ড গরম। ঠাকুরগাঁওয়ে অস্বাভাবিক আচরণ করছে প্রকৃতি। তীব্র গরমে দিনে টেকা মুশকিল, তবে রাতে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে বিভিন্ন এলাকা। প্রকৃতির বৈরী আচরণে ক্ষতির মুখে ফসল। আমাদের থেকে বেশি যারা মাঠে কাজ করতেছে তাদের জন্য অনেক সমস্যা। এই গরমে বিক্রি হচ্ছে আর কি মোটামুটি। গরমে আয় রোজগার আমাদের কমে গেছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ও গাছপালা কমে যাওয়ায় ভ্যাপসা গরম বলছেন আবহাওয়াবিদরা। বাতাস আর্দ্রতার পরিমাণ বেশি, বৃষ্টিপাত নেই, ভ্যাপসা গরমটা বেশি অনুভূত হচ্ছে। আগামী কালকে থেকে 27, 28, 29 এই 3 দিনে বৃষ্টিপাতের সময়টা একটু বেশি। কয়েকদিনের মধ্যেই গরম কমে বৃষ্টি হবে এমন পূর্বাভাস আবহাওয়া অফিসের। মোস্তফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক। উড়োজাহাজের ভাড়া কমানোর নামে গ্রুপ টিকিট কাটার পদ্ধতি বাতিল করে সরকার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। এতে আপাতত চাহিদা কম থাকে এমন সময়ে দাম খানিকটা কমলেও শঙ্কা তৈরি হয়েছে ভরা মৌসুমে দাম নাগালের বাইরে চলে যাওয়ার। এজেন্টরা বলছেন অগ্রিম ও গ্রুপ টিকিটিং বাতিল হলে এয়ারলাইন্সগুলোর আর্থিক ঝুঁকি বাড়ে। এ অবস্থায় বাংলাদেশে ফ্লাইটের সংখ্যা কমে যেতে পারে, আর তাহলে আগামী দিনে টিকিটের দাম লাগাম ছাড়া হওয়ার শঙ্কা আছে। তবে মন্ত্রণালয় বলছে আলোচনার দ্বার উন্মুক্ত আছে। বিশ্বব্যাপী উড়োজাহাজের টিকিট বিক্রির একটি স্বীকৃত পদ্ধতি গ্রুপ বুকিং। এ পদ্ধতিতে এজেন্টরা ফ্লাইট শিডিউল তৈরি হওয়ার পরপরই প্রায় 6 মাস আগে থেকেই উড়োজাহাজের নির্দিষ্ট সংখ্যক টিকিট কম দামে কেটে নিতে পারেন, যা পরবর্তীতে যাত্রীদের কাছে বিক্রি করা হয়। বাংলাদেশেও এমন পদ্ধতি চালু ছিল, কিন্তু সম্প্রতি মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে তা বাতিল করা হয়। একই সঙ্গে বুকিং দেয়া টিকিট 72 ঘন্টার মধ্যেই কাটার নির্দেশনাও দিয়েছে সরকার। এমন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অভিযোগ ছিল এয়ারলাইন্সের স্বীকৃত প্রতিনিধি বা জিএসএ কারসাজি করে টিকিটের দাম বৃদ্ধি করে। তবে গ্রুপ টিকিট বুকিংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উড়িয়ে দেন তারা। কোনো কিছুই নাই যে জিএসএর ভাড়া বাড়াতে পারে, কমাতে পারে বা এই করতে পারে। এখানে জিএসএর কোনো কিছুই না। 18 বছর আগেও আমি 250 থেকে 300 ডলারের মধ্যে টিকিট সেল করতাম, এখনও 250 থেকে 300 ডলারের টিকিট সেল করতেছে। জাস্ট অনলি এখানে যেটা হয়েছে বাংলা টাকায় প্রাইসটা বেড়ে গেছে। এজেন্টরা বলছেন অফ সিজনে এমনিতেই টিকিটের দাম কমে আসে, আবার চাহিদার বিপরীতে দাম বাড়বেই। অ্যাডভান্স বুকিং যেহেতু না থাকবে, তখন আমাদের পারিপার্শ্বিক দেশগুলি ওরা সস্তায় টিকিটগুলি নিয়ে নেবে, যাতে আমাদের প্যাসেঞ্জাররা হয়তো বেশি দামের প্রাইস টিকিট কিনতে হতে পারে, যেহেতু অলরেডি সব লো ফেয়ার প্রাইস বুক বাই আদার কান্ট্রিজ। একই শঙ্কার কথা বলছেন ওমরা এজেন্টরাও। তারা বলছেন গ্রুপ ওমরার ক্ষেত্রে অনেকেরই ভিসা হয় শেষ মুহূর্তে। এখন গ্রুপ বুকিং বন্ধ হলে একই প্যাকেজে এক ওমরা যাত্রীকে টিকিট কাটতে হবে ভিন্ন রেটে। এখানে কেউ সিন্ডিকেট করতেছে কিনা, যার প্রয়োজন নাই সে নিয়ে উচ্চ মূল্যে বিক্রি করতেছে। এই মনিটরিংটা যদি মজবুত করা হয় তাহলে এইটা যাত্রীদের জন্য এবং আমাদের দেশের জন্য সবার জন্য সুবিধা হবে বলে সব পক্ষের বক্তব্য নিয়ে সিদ্ধান্ত পুনঃবিবেচনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আটাবের প্রতিনিধি, হাবের প্রতিনিধি সবাই আছেন। ওনাদের বক্তব্য সবকিছু মিলিয়েই সরকার সিদ্ধান্তে যাবে। এই সংক্রান্ত টাস্ক ফোর্সও কাজ করছে। গ্রুপ বুকিং বাতিল হওয়ায় এখন প্রতিবেশী দেশগুলো যদি আগেই কম দামের টিকিট বুকিং করতে শুরু করে, তাহলে আগামী মৌসুমে বাংলাদেশ থেকে উড়োজাহাজের ভাড়া কয়েক গুণ বাড়ার শঙ্কা আছে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা স্থগিত করে দেওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়া জানান, সিলেট থেকে প্রথম মালবাহী বিমান চালুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, যা ঢাকার পর দ্বিতীয় কার্গো পরিচালনাকারী বিমানবন্দর হবে। গ্যালিস্টেয়ার এয়ার এভিয়েশনের মাধ্যমে পরিচালিত একটি চার্টার্ড এয়ারবাস সন্ধ্যায় স্পেনের উদ্দেশ্যে 70 টন তৈরি পোশাক পণ্য নিয়ে রওনা দেবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
সরকার এই উদ্যোগ গ্রহণ করতেছে, আমি স্বাগত জানাই। সাথে সাথে সিলেটে একটা প্যাকেজিং সিস্টেম এবং লেবেল ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি। ভারতের 7 সিস্টার নর্থ ইস্ট পূর্বাঞ্চল তারাও আমাদের পোর্ট ইউজ করতে পারে, তারাও বেনিফিট হতে পারে। সেই জন্য আপনাকে আগে বলতে সাপে বর, তারা সাপ দিছে, আমরা বর পাইছি, তারাও একদিন আসতে পারে। আমরা তখন বলবো, আমি মনে করি আমার দেশ, আমার জনগণ, আমার জাতি মোস্ট ওয়েলকাম বলবে। ইউরোপিয়ান দেশগুলোতে বা যুক্তরাজ্যে প্রবেশের জন্য যে RA3 প্রটোকল, সিকিউরিটি প্রটোকল মানতে হয়, সেরকম প্রটোকল মানা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্টেশন। তার এই ক্ষেত্রে অনেক ভালো ভূমিকা রাখবে আমরা যদি যথাযথভাবে এটাকে ইউটিলাইজ করতে পারি। ভারতের গুজরাটে অবৈধ দাবি করে 1024 বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ, যাদের মধ্যে রয়েছে নারী ও শিশু। দেশটির গণমাধ্যম জানাচ্ছে, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে গুজরাট জুড়ে বিস্তৃত অভিযান চালানো শুরু করে গুজরাট রাজ্য পুলিশ। রাজ্যের সুরাট ও আহমেদাবাদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে আহমেদাবাদ থেকে 890 আর সুরাট থেকে আটক করা হয়েছে 134 জনকে। পুলিশের দাবি, তারা অনুপ্রবেশকারী এবং মাদক চোরাচালান ও মানব পাচার সহ বড় ধরনের অপরাধের সাথে জড়িত। এছাড়া অনুপ্রবেশকারীর সন্দেহে আরো 800 জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। চট্টগ্রামে কমিটি গঠনের পাশাপাশি 16টি সংসদীয় আসনে নির্বাচনের প্রস্তুতি সারছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মে মাসের শুরুতে ছোট আকারে কমিটি গঠন করে ধীরে ধীরে তার পরিধি বাড়াতে চায় দলটি। সুযোগ দিতে চায় স্থানীয়ভাবে প্রভাবশালী, জনপ্রিয় এবং জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের। নানা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন তাদের অনেকেই। দলটির নেতারা বলছেন, জুলাই পরবর্তী মানুষের মাঝে পরিবর্তনের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে এনসিপি। দল গঠনের পর চট্টগ্রামে নানা কর্মসূচি নিয়ে মাঠে সরব জাতীয় নাগরিক পার্টি। আনুষ্ঠানিক কমিটি ঘোষণা না হলেও কেন্দ্রের নির্দেশেই নানামুখী কর্মসূচি দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে দলটি। প্রথম দিকে জুলাই ঘোষণাপত্রের দাবিতে মাঠে কর্মসূচি দিলেও এখন নারী নিরাপত্তা ও রাজনীতিতে তাদের অংশগ্রহণ এবং শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে মাঠে সরব দলটি। সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার পাশাপাশি চলছে নির্বাচনের প্রস্তুতি। সবকটি আসনকে নিয়েই চিন্তা ভাবনা করতেছি, তবে চেষ্টা করতেছি একদম সর্বসাধারণের কাছে পৌঁছানোর জন্য যতটুকু যাওয়া যায়। জেলা এবং উপজেলা কমিটিতে আমরা এমন কিছু মানুষকে খুঁজছি যারা একটা জেলা কিংবা উপজেলার হাল ধরতে পারবে এবং সেখানে নির্বাচন করতে পারবে। আমরা আপাতত নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি আমরা প্রথমত ফোকাস দিচ্ছি আমাদের সাংগঠনিক বিস্তারের জন্য। ভোটের রাজনীতিতে নতুন এই দলের মূলধন কি শুধুই জুলাই আন্দোলন, এমন প্রশ্ন ছিল নেতাদের কারো কারো কাছে। জুলাই অভ্যুত্থানে, গণঅভ্যুত্থানের পরে যে ধরনের গণতান্ত্রিক, নিরাপদ, সাম্যের, মানবিক মর্যাদার যে বাংলাদেশটা হওয়া দরকার, সেই বাংলাদেশে কিছু সুনির্দিষ্ট রূপরেখা আমরা তৈরি করছি, যেটা দেখে বাংলাদেশের মানুষ বুঝবে যে হ্যাঁ, এই বাংলাদেশই তো আমরা চেয়েছি। স্থানীয়ভাবে প্রভাবশালী ও জনপ্রিয় প্রার্থীদের দলে ফেরাতে চায় দলটি। লক্ষ্য, সুস্থ ধারার রাজনীতির চর্চায় ভোটের মাঠে নিজেদের জায়গা করে নেওয়া। যার মধ্যে সম্ভাবনা আছে, নেতৃত্বদানের যোগ্যতা আছে, বা যে আসলেই জনদরদি এবং যে তার এলাকা নিয়ে আসলে কাজ করতে চায়, কিন্তু এই রাজনৈতিক অপসংস্কৃতির কারণে সে সুযোগ পায় না বা এটাতে ইনভলভ, তাদেরকে আমরা কিন্তু উঠে আনতে যাচ্ছি। মের প্রথম সপ্তাহেই চট্টগ্রামে কমিটি গঠন হতে পারে জাতীয় নাগরিক পার্টির। শুরুতে আকার হতে পারে 50 সদস্যের, ক্রমেই বাড়বে পরিসর, এমনটি জানিয়েছেন দলটির নেতারা। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম। চাঁপাইনবাবগঞ্জে রপ্তানিযোগ্য আম তৈরির জন্য প্রথমবারের মতো স্থাপন করা হয়েছে গ্রেডিং, সর্টিং ও শোধন কেন্দ্র। তবে কোয়ারেন্টাইন কর্মকর্তা না থাকায় সেটি চালু করা যাচ্ছে না। কৃষকরা বলছেন, মৌসুমের সময় একজন কোয়ারেন্টাইন কর্মকর্তা অস্থানীয়ভাবে নিয়োগ দিলে ঢাকায় যাওয়ার বিড়ম্বনা থেকে মুক্তি মিলবে। গেল কয়েক বছর ধরে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে আম রপ্তানি করছেন চাঁপাইনবাবগঞ্জের অনেক কৃষক। রপ্তানিযোগ্য আম পরীক্ষার জন্য পাঠানো হয় রাজধানীর শ্যামপুরে। ফাইটোস্যানিটারি সনদ পেলেই মিলে রপ্তানির অনুমতি। কৃষকের ভোগান্তি দূর করতে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো স্থাপন করা হয়েছে আম গ্রেডিং, সর্টিং ও শোধন কেন্দ্র। চলতি মৌসুমেই জেলার 5 উপজেলার বাগান মালিকরা সুবিধা পাওয়ার কথা ছিল, কিন্তু কোয়ারেন্টাইন কর্মকর্তা না থাকায় কেন্দ্রটি চালু করা যায়নি। আমরা শুনেছি যে এখানে নাকি শর্টিং গ্রেডিং করার পরেও কোয়ারেন্টাইন অফিসার না থাকার জন্য এইটা আবার শ্যামপুরে নিতে হবে।
এটা আসলে বেশ একই ব্যাপার থাকে। এটাকে যদি এই বছর থেকে এই আম সিজন থেকে যদি ফাংশনিংয়ে নিয়ে আসা হয় তাহলে কিন্তু যারা রপ্তানিকারক আছে বা চাঁপাইনবাবগঞ্জ যারা আম উদ্যোক্তা আছে তারা কিন্তু সকলেই উপকৃত হবে। রপ্তানির প্রতিবন্ধকতা দূর করতে একজন কোয়ারেন্টাইন কর্মকর্তা অস্থায়ীভাবে নিয়োগের দাবি আম চাষিদের। অবশ্যই যেন এক্সপোর্টের প্রতি সরকার ভালোভাবে নজর দেয়, ভালোভাবে তদারকি করে, ভালোভাবে যেন এক্সপোর্টটা হয়। চীনের আমদানিকারক আসছিল আমাদের কাছে, তাদের চাহিদা জানিয়েছে, বা চাঁপাইনবাবগঞ্জ জেলায় যদি আমের কোয়ারেন্টাইন প্যাকেটজাত করে তাহলে আমাদের ঢাকায় যে ঝামেলা পোহাতে হয় না। জনবল কম থাকায় চলতি মৌসুমের সংকট সমাধানের নিশ্চয়তা দিতে পারেনি কৃষি বিভাগ। আমের গ্রেডিং, সর্টিং এবং শোধনের জন্য আমাদের একটা কেন্দ্র দেওয়া হয়েছে, হয়তো খুব শীঘ্রই এবার চালু হবে। সরাসরি যদি এখান থেকে আমের প্যাকেজিং করে এখান থেকে ডাইরেক্ট যদি আমরা বিদেশে রপ্তানি করতে পারতাম তাহলে এই রপ্তানির গতিটা আরও বাড়তো। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ সহ সারা দেশ থেকে 1,20,000 মেট্রিক টন আম আমদানির আগ্রহ দেখিয়েছে চীন। ডিভিসি নিউজ ডেস্ক। ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণে 18 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে 750-র বেশি। শনিবার দেশটির বৃহত্তম বাণিজ্যিক বন্দর শাহিদ রাজাইতে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। রাজধানী তেহরানের 1000 কিলোমিটার দক্ষিণে অবস্থিত বন্দর আব্বাসে এই বিস্ফোরণে আশেপাশের ভবনগুলোর ছাদ ধসে পড়ে। যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনাস্থল থেকে প্রায় 50 কিলোমিটার দূর পর্যন্ত বিস্ফোরণের প্রভাব অনুভূত হয় বলে জানায় বাসিন্দারা। বন্দরের একটি কন্টেনার থেকেই বিস্ফোরণের সূত্রপাত বলে ধারণা করছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। কন্টেনারটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহারের জন্য সলিড ফুয়েল ছিল বলে ধারণা করছে একটি ম্যারিটাইম নিরাপত্তা সংস্থা অ্যামব্রে ইন্টেলিজেন্স। দাহ্য পদার্থ বহনকারী কন্টেইনার সঠিকভাবে হ্যান্ডেলিং না করার কারণে আগুনের সূত্রপাত হয়, যা থেকে বিস্ফোরণ হয়। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এমন মন্তব্য করেন ট্রাম্প। প্রায় 15 মিনিটের এই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস, তবে বিস্তারিত তথ্য জানানো হয়নি। এ সময় ইউক্রেনের বেসামরিক এলাকায় রুশ হামলার সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার পর ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ট্রাম্প বলেন, গেল কয়েকদিন ধরে বেসামরিক এলাকা ও শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কোনো কারণ ছিল না। অনেক মানুষ মারা যাচ্ছে। এবার পুতিনকে আটকাতে ব্যাংকিং বা সেকেন্ডারি নিষেধাজ্ঞার মাধ্যমে মোকাবেলা করতে হবে। নেচে গেয়ে ধর্মীয় রীতি বৈচিত্র্যে এবার দক্ষিণ পশ্চিম চীনের গুইঝোতে উদযাপিত হলো গুইউ উৎসব। শস্য বৃষ্টি নামেও পরিচিত গুইউ বা গ্রে রেন, এটি কৃষকদের ফসল ফলানোর গুরুত্বপূর্ণ সময়। এই উৎসব ঘিরে নাচে গানে গ্রামবাসী মেতে উঠে আনন্দ উল্লাসে। দক্ষিণ পশ্চিম চীনের গুইজোতে উদযাপিত হলো গুইউ উৎসব। গুইউ বা গ্রেন রেইন ঐতিহ্যগত চীনা ক্যালেন্ডারের একটি উল্লেখযোগ্য সময়, যা শস্য বৃষ্টি নামেও পরিচিত। এটি সাধারণত 20 এপ্রিল থেকে মে মাসের শুরু পর্যন্ত স্থায়ী হয়। এই সময়টি কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ। তারা এ সময় বীজ বপন করে থাকেন। বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতির কারণে ধান, ভুট্টা এবং মটরশুঁটি রোপণের মতো কাজগুলো শেষ করে থাকেন কৃষকরা। প্রথাগত চীনা ক্যালেন্ডারের 24টি সৌরপদের মধ্যে গুইজু একটি। ডং জনগণের জন্য গুইজুর পরবর্তী সময় বীজ বপনের উপযুক্ত সময়। কৃষি মৌসুমে কৃষিকাজে সম্পূর্ণ মনোযোগ দেয় দেশটির কৃষকরা। এ সময় কৃষকরা কঠোর পরিশ্রম শুরু করে। এ সময় উষ্ণ তাপমাত্রা এবং বর্ষাকালের সূচনাকে চিহ্নিত করে। উৎসব ঘিরে গুইজুর জাউস্কিং ডং গ্রামে ছিল দর্শনার্থীর ভিড়। নাচে গানে গ্রামবাসী মেতে ওঠে আনন্দ উল্লাসে। বৈচিত্র্যময় পোশাক উৎসবের আবেদনকে করে তোলে আরও আকর্ষণীয়। সময়ের পরিবর্তনের সাথে সাথে এই উৎসব উদযাপনের বিষয় রীতি বৈচিত্র্যে কিছু পরিবর্তন এসেছে। তবে চীনা নাগরিকদের জীবনে এ উৎসবের আবেদন আগের মতোই আবেগতাড়িত বিশেষ প্রথা হিসেবে লালিত। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।
ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো।